আমরা হয়তো সবার কথা, সবার অভিব্যক্তি, সবার যে আমাদের জন্য যে ভালোবাসা, সেই কথাগুলো সবার কাছ থেকে হয়তো শুনতে নাও পারি। তবে আমি যদি বিএনপি এবং উপদেষ্টা বাগেরহাট জেলা বিএনপি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আজকের এই অনুষ্ঠানে কোনো প্রেসিডেন্ট নাই, প্রধান অতিথি নাই, বিশেষ অতিথিও নাই। উপস্থিত শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আমাদের জুলাই আন্দোলনের শহীদদের পিতামাতা, ভাই বোন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যে কথাগুলো এখানে এখন পর্যন্ত শুনেছি, আমি যা বলবো বলে চিন্তা করেছিলাম সেটা আর বলা হচ্ছে না। আমি অল্প কথায় যে স্লোগানগুলো, ইন্টারন্যাশনাল স্লোগানগুলো আমি শুনি, সেই ব্যাপারে একটু কথা বলবো। আমেরিকানরা বলে আমেরিকা ফার্স্ট, ভারতীয়রা বলে ভারত পাইলে। আমাদেরও তো স্লোগান আছে, বাংলাদেশ প্রথম। এখন এই বাংলাদেশ প্রথম কথাটা বলতে গেলে কিন্তু অনেকগুলো কথা আসে। প্রথমেই কথা আসে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কিন্তু অখণ্ড ভারতে বিশ্বাস করে। এই কথাটা প্রমাণ করার জন্য আমি ছোট ছোট কয়েকটা উদাহরণ দেব। 1948 তখন বেঙ্গল প্রেস ক্লাব ইন ক্যালকাটা, ওটার প্রেসিডেন্ট ছিলেন বসন্ত চৌধুরী। ওনার অরিজিনাল বাড়ি ছিল কুমিল্লা। উনি দিল্লিতে নেহেরু সাহেবের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন এবং উনি বলেছিলেন, 48-এর কথা বলছেন, 1948। উনি বলছিলেন যে ওয়েস্ট পাকিস্তান থেকে যেসব হিন্দু বা শিখরা আসে তাদের বর্ডারে রিসিভ করা হয়, তাদের থাকা খাওয়া সব ব্যবস্থা করা হয় একেবারে মিলিটারিদের দ্বারা। হোয়ারাজ ইস্ট পাকিস্তান থেকে যেসব হিন্দুরা ইন্ডিয়াতে আসে, বর্ডারে কোনো রিসিপশন সেন্টার নেই, তাদেরকে কেউ রিসিভ করে না, তাদের অবস্থা অত্যন্ত খারাপ, তারা এসে ভিক্ষা করে, না খেয়ে মারা যায়, ইত্যাদি ইত্যাদি। এক ইন্ডিয়াতে why one Indian, two standard, two system? আপনারা ভাবতেছেন এই কথাগুলো আমি বলছি কেন, সেই কথাটাই এখন বলতেছি। মিস্টার নেহেরু তাকে বলেছিল দ্যাট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানকে উনি পাকিস্তান বলতেন, ইস্ট পাকিস্তানকে উনি ইস্ট বেঙ্গল বলতেন। বলছে, সো ফার পাকিস্তান ইজ কনসার্ন, ইট ইজ ফেট অ্যাকমপ্লি, অর্থাৎ যা হবার তো হয়ে গেছে, কিছু করা যাবে না। সো ফার ইস্ট পাকিস্তান, সো ফার ইস্ট বেঙ্গল ইজ কনসার্ন, someday they will join us. That's why we don't want Hindus to come from East Bengal to West Bengal. 1948-এর কথা। তারপরে আরেকটা ঘটনা বলি, সেটা হলো নেহেরুর সময়ে এই যে 6টা দেশ ইন্ডিয়ার চারপাশে, তাদের সঙ্গে সম্পূর্ণভাবে বন্ধুত্ব না থাকলেও শত্রুতা কম ছিল, শত্রুতা ছিল না। এবং এইখানে বন্ধুত্বর সৃষ্টি করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাই ফ্লোটিং সার্ক। কিন্তু এই আওয়ামী লীগ আর ইন্ডিয়া মিলে সার্ককে কবর দিয়েছে, বন্ধুত্ব শেষ হয়ে গেছে। এবং আজকে দেখেন
মোদি সাহেবের আমলে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, এমনকি বাংলাদেশ শত্রুতা, কোনো ফ্রেন্ডশিপ নাই। কাজেই ওদের ফরেন পলিসি ইজ এ টোটাল ফেলিয়ার। আর যদি ইন্টারনাল পলিসিও দেখেন, দে আর ফাইটিং ইন কাশ্মীর, দে আর ফাইটিং ইন পাঞ্জাব, দে আর ফাইটিং ইন ছত্তিশগড়, দে আর ফাইটিং ইন অরুণাচল, আর মণিপুর তো স্বাধীনতা ডিক্লেয়ার করেই দিয়েছে। তো কাজেই যে দেশের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, লোকাল অ্যান্ড ফরেন পলিসিস টোটাল ডিজাস্টার, তাদের সঙ্গে বন্ধুত্ব করা, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলা, তাদের সঙ্গে টিকে থাকা, এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এবং এই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমরা চিন্তা করছি। যাই হোক, আজকে এই সুন্দর অনুষ্ঠান এখানে আমাকে দাওয়াত করা হয়েছে। ইলিয়াস সাহেব নিজেই টেলিফোন করেছিলেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ দিচ্ছি। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই অনুষ্ঠান পরিচালনা করতেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমার শ্রদ্ধেয় কলিগরা যারা এখানে আছেন, সিনিয়র কলিগরা যেখানে আছেন, সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, পেশাজীবীবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ বক্তব্য আছে, আমি বেশি বক্তব্য দিব না। আমি প্রথমে বাংলা এডিশনের এই উদ্যোগটি স্বাগত জানাই, আমি শুভেচ্ছা জানাই বাংলাদেশের উদ্যোক্তাদেরকে এবং এই পরিবারের সদস্যদেরকে। আমাদের প্রত্যাশা থাকবে বাংলা এডিশন বাংলাদেশের কথা বলবে, সত্যটাই বলবে। সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা, তাই খবর হতে হয়, নিউজ হতে হয় প্রতি সত্য। সত্য মিথ্যার সংমিশ্রণে কখনো নিউজ হয় না। অর্ধ সত্য অর্ধ মিথ্যা দিয়ে কখনো সংবাদ হয় না, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখে আসছি। আমরা আশা করছি বাংলা এডিশন পুরোটাই সত্য তুলে ধরবে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, মানুষ দলদাস সাংবাদিকতাকে ঘৃণা করে, মানুষ আপোষকামী সাংবাদিকতাকে পছন্দ করে না, মানুষ অপতথ্যকে পছন্দ করে না। কিন্তু এটি সত্য যে গত 17টি বছর ধরে এদেশে দলদাস সাংবাদিকতাই হয়েছে, এদেশে আপোষকামী সাংবাদিকতাই হয়েছে। এদেশের সম্পাদকরা অসহায় আত্মসমর্পণ করেছিলেন, যার কারণে বাংলাদেশের গণমাধ্যমের প্রতি দেশের জনগণের আস্থা নেই। আমরা আশা করছি বাংলা এডিশন জনগণের আস্থাকে গণমাধ্যমের দিকে ফিরিয়ে আনবেন। একথা বলতে আমার দ্বিধা নেই। বাংলাদেশের মিডিয়াগুলো গত 17 বছর ধরে গণমাধ্যম বা সংবাদ মাধ্যম হতে পারেনি বলে জনগণের আস্থা হারিয়েছে। এখন একটা সুন্দর সময় এসেছে, আমরা চাই গণমাধ্যম তার আস্থা ফিরিয়ে আনুক, বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণমানুষের জন্য কাজ করুক। একথাও বলতে আমার আজকে দ্বিধা নেই। শেখ হাসিনাকে ফেসিস্ট থেকে মহাফেসিস্ট যেটা বানিয়েছে, স্বৈরাচার থেকে স্বৈরাচার যেটা বানিয়েছে, এর জন্য বহুলাংশে গণমাধ্যম দায়ী। সেদিন গণমাধ্যম একটি বারের জন্য কি বলেছে যে আপনি ভারত থেকে চুক্তি করে এসেছেন? যে প্রেস কনফারেন্সটা করলো সেখানে প্রশ্ন করেছে কি কি আপনি চুক্তি করেছেন, সে কথাকে প্রশ্ন করেনি। বরং আমি সেদিন দেখলাম বর্ষিয়ার এক সম্পাদককে বলতে, আপনি তো বাংলাদেশের
নেত্রী নন, আপের বিশ্ব নেত্রী হয়ে গেছেন। সেদিন আরেক বর্ষিয়ান সম্পাদকে বলতে শুনলাম সেখানে যে আপনি একমাত্র বিশ্বে নোবেল পাওয়ার দাবিদার। এভাবে দালালি করে, এভাবে দরদাসগিরি করে শেখ হাসিনাকে মহাফেজ বানিয়েছিল। সবশেষ যে কথাটি বলি, সবার আগে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের কথা, তাদের স্মৃতি মনে রেখে দাঁড়িয়েছি এবং একই সঙ্গে যারা পঙ্গু হয়ে আছেন তাদের সঙ্গে সঙ্গতি রইল আমাদের সবার প্রতি আমার সালাম, শুভেচ্ছা। আমার অনেক শ্রদ্ধেয় মানুষ, অনেক ভালোবাসার মানুষ এখানে হাজির আছে এবং সবাইকে অনেক 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 ভালোবাসার শুভেচ্ছা। আমার জন্য অত্যন্ত আনন্দের এটা যে ইলিয়াসের তার যে বাংলা এডিশন, এটা আমরা উদ্বোধন করছি। আমি মনে করি যে আমি দীর্ঘদিন তার ভক্ত এবং এছাড়া শুধু তাই নয়, এখানে কনক সারোয়ার এবং পিনাকিকে আপনারা শুনেছেন, আমরা সকলেই কোনো না কোনোভাবে বিভিন্নভাবে যুক্ত বাংলাদেশের এই লড়াই সংগ্রামের মধ্যে। ফলে তাদের সাংবাদিকতার দিক থেকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যেটাকে বলে, অনুসন্ধানী প্রতিবেদন, একটা তথ্য নির্ভর যে প্রতিবেদন, এটা আমাদের খুবই দরকার একটা রাজনৈতিক পরিগঠনের জন্য। এটা আমরা সকালে বলছি। আর একটু আগে খসরু খুব সুন্দর কথা বলেছেন যে আমাদের মধ্যে ঐক্য লাগবে। আমি কিছু অনৈক্যের কথা বলবো, আপনারা ক্ষমা করবেন, আমি আগে থেকে মাতৃ কথা শুরু করবো। প্রথমত এই গণ অভ্যুত্থান হবার পরে আমাদের কিন্তু একটা গণ ঐক্য তৈরি হয়েছিল। এই গণ ঐক্যটা তৈরি হয়েছিল রক্ত দিয়ে, শহীদ হয়ে, পঙ্গু হয়ে থেকে। এই গণ ঐক্যকে নস্যাৎ করার জন্য আমরা জাতীয় ঐক্যের কথা বলা শুরু করেছি। এটা আমাদের শহীদদের প্রতি প্রতারণা, গণ অভ্যুত্থানের প্রতি এটা অসম্মান। কিছু কিছু শব্দ ব্যবহার শুরু হয়েছে গণ অভ্যুত্থানের পরপরই। সেটা হচ্ছে যে এই সরকার নির্বাচিত সরকার নয়। তার মানে ভোট দিলেই শুধু জনগণ নির্বাচন করে, রক্ত দিয়ে যারা নির্বাচিত হয় ওরা নির্বাচিত নয়। আর আমাদের হলো বাংলাদেশে একটা মাত্র কাজ হলো প্রতি 5 বছর পর পর আমরা কারা আমাদেরকে লুট করবে, কারা আমাদেরকে লুণ্ঠন করবে, ওদেরকে নির্বাচিত করা। তো এটা তো বাংলাদেশ হতে পারে না, এই জন্য তো আমরা শহীদ হইনি। তাহলে আমাদের দরকার গণ ঐক্য, যার ভিত্তিতে গণ অভ্যুত্থান হয়েছে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এই যে আপনি যখনই জাতীয় ঐক্যের কথা বলেন, আমাদেরকে বলা হয় শেখ হাসিনা ছাড়া আবার নির্বাচন করো। যেই শক্তিকে আমরা পরাজিত করেছি, নির্বাচনের নামে তাদেরকে আবার পুনর্বাসিত করবার চেষ্টা চলছে। এটা খুবই দুঃখজনক। ফলে জাতীয় ঐক্য কথা তো মুখে বললে হবে না। বা আজকে যদি আমরা খারাপ ভাষায় যদি ইলিয়াস বলো কি পিনাকি বলো কথা বলে, ক্ষোভ থেকে এই কথাগুলো আসে। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের গণ ঐক্য দরকার। গণ ঐক্যটা কী হয়েছে? 5 তারিখে একটা গাঠনিক মুহূর্ত করে, যারা রাজনীতি পড়েন বা রাজনীতি সম্পর্কে জানেন, ইতিহাস বোঝেন, সে যে কোনো বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন, এই সময়টাকে বলে গাঠনিক মুহূর্ত, কনস্টিটিউটিং মুভমেন্ট। এই গাঠনিক মুহূর্তের পরে একটা রাষ্ট্র গঠনের কাজ শুরু হয়, নির্বাচনের কাজ শুরু হয় না। নতুন রাষ্ট্র গঠনের কাজ শুরু হয়, সরকার নির্বাচন আসে পরে। আগে রাষ্ট্র বানান, তারপরে সরকার করেন। কিন্তু আমাদের কি বলা হলো, না 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 3 মাসের মধ্যে নির্বাচন দেন, এরপরে 6 মাসের মধ্যে নির্বাচন দেন। এখন এটা গেছে যে ডিসেম্বরে আপনার নির্বাচন হবে। নির্বাচনের তো বিরুদ্ধে না আমরা, কিন্তু রাষ্ট্রটা, যে রাষ্ট্রটা বানাবার জন্য, নতুন যে বাংলাদেশ গঠন করার জন্য এতগুলো মানুষ জীবন দিল, এটা কেমনি শহীদ হয়ে গেলাম আমরা কিছুই পেলাম না। এই যে বিভিন্ন রকম সংস্কারের মেলাগুলো কমিটি বানিয়েছে ডক্টর ইউনূস সাহেব, আমি সেই কমিটিগুলো যেসব দলিল দিয়েছে এগুলো জনগণের কোনো কাজে লাগে না। তো এটা কি, এটা করার জন্য আমরা এত বড় ঘটনা ভিতর দিয়ে গেছি। তো আমি বিনয়ের সঙ্গে যে কথাটা বলবো সেটা হলেই একটু আমরা ঠান্ডা মাথায় ভাবি, আমাদের গণ ঐক্য দরকার, আমাদের নতুন একটা গঠনতন্ত্র মানে একটা কনস্টিটিউশন দরকার। এবং যে কেন দরকার, কারণ 72-এ আমরা সংবিধান প্রণয়ন করতে পারি নাই। এই সংবিধান যারা লিখছে এরা পাকিস্তানের দ্বারা নির্বাচিত, ওইখানকার সংবিধান নির্বাচন করার জন্য তারা নির্বাচিত। ওই সংবিধান 50 বছর ধরে বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে রাখা হয়েছে।
এই রক্ত দিয়ে আমরা এই নতুন গঠনতন্ত্র চেয়েছি, নতুন কনস্টিটিউশন চেয়েছি, কিন্তু আমাদের প্রধান যে রাজনৈতিক দল যাদের কাছ থেকে আমরা আশা করেছি তারা এই 50 বছরের ইতিহাস বুঝবেন, 71-এর লড়াই বুঝবেন, জিয়া রহমানের লড়াই বুঝবেন, তারা আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করতে দেবে। এখন আমি কিছু সতর্কবাণী বলে শেষ করব, যে সময় তো কম। আমরা খুবই খারাপ সময় দিয়ে যাচ্ছি। 1 নম্বর খারাপ সময় হচ্ছে এই যে পুনর্বাসনের, ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের একটা সক্রিয় রাজনীতি জাতীয় ঐক্যের নামে এবং বড় বড় বৃহৎ রাজনৈতিক দলের নামে এখানে হাজির আছে। এটা একটা বিরাট বিপদের জায়গা। 2 নম্বর বিপদের জায়গা হচ্ছে আমরা ভারত বিরোধী আগ্রাসন আমরা চাই না। আমরা অবশ্যই ভারতের আধিপত্য থেকে মুক্ত হতে চাই। প্রশ্ন আসে ব্যাপারে, একটা প্রশ্ন সমাধান করবে। তারপরে তার মানে কি আপনারা মার্কিন আগ্রাসন চান? যদি আপনি এটা চান তাহলে আপনাকে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি চীনেরও যে অর্থনৈতিক আধিপত্য, সেখান থেকে আপনাকে দাঁড়াতে হবে, শক্তি অর্জন করতে হবে। আমি প্রশ্ন করি আমাদের রাজনৈতিক দলকে অত্যন্ত সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, আপনাদের কোনো ক্যাপাসিটি আছে এগুলো ঠেকাবার? আজকে যদি বড় রাজনৈতিক দল দিকে তাকায়, মন্ত্রী হবার যোগ্যতা সম্পন্ন একটা লোক নেই। এটা কি? আমরা এইভাবে থাকবো, একটা দেশ এভাবে শোষিত হব? মার্কিন যুক্তরাষ্ট্র এখন বলছে আমরা সমস্ত কিছু অতি চড়া দামে তাদের কাছ থেকে কিনতে হবে। শুধু তাই না, পচা জিনিস দিল, পচা গম দিল, ওটা আমদানি করতে হবে ওদের কাছে। এইসব চুক্তি হচ্ছে। আমাদের ইপিজেডগুলো আমাদের দেশকে দিয়ে দেওয়া হচ্ছে, বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম এক্সপোর্ট প্রসেসিং জোনের নামে আপনার দেশ কিন্তু চলে যাচ্ছে। কি আড়ালে ভারত আগ্রাসন বিরোধিতা করছি আমরা, কিন্তু মার্কিন যে সকল আন্তর্জাতিক চুক্তি, এই সকল চুক্তির মাধ্যমে দেশের জনগণকে আরও গরিব এই দেশটাকে। আজকের বাংলা এডিশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলমিনের দয়ায় স্বাধীন দেশে এসে আপনাদের সামনে কথা বলতে পারছি, সেই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বক্তব্য ভুলে গেছে, দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, কথাবার্তা বলতে পারি নাই, ঠিক আমি বক্তাও ঠিক সেভাবে না। তবু যেহেতু আজকে উপস্থিত হয়েছি আমাদের ইলিয়াস ভাইয়ের এই অনুষ্ঠানে, বাংলা এডিশন আগেও ছিল, আজকে বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে আবার চালু করতে যাচ্ছে। এই ইলিয়াস, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য সহ এই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে এটা আমরা সবাই জানি। তাদের কথা আলোচনা করে সময় নষ্ট করব না, নামাজের সময় চলে যাচ্ছে। আমাদের আজকের একটা বিশেষ দিন। আজকে সরকার থেকে শোক দিবস ঘোষণা করা হয়েছে। আবু সাঈদের মৃত্যুদিন আজকে 1 বছর। আবু সাঈদ সহ গণতান্ত্রিক আন্দোলনে, এই 24-এর আন্দোলনে এবং দেশের স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন, আমি সবার রুহুর মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাত নসিব করুন। এবং যারা অসুস্থ আছেন, আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন অতি তাড়াতাড়ি দ্রুততার সাথে সুস্থ করে আমাদের পরিবারের মধ্যে সবাইকে ফিরিয়ে নিয়ে আসবে। আন্দোলন, গণতন্ত্র অনেক কথা বলেছেন আমাদের শ্রদ্ধেয় জাতীয় নেতৃবর্গ এখানে উপস্থিত আছেন, সেই দিকে আমি যাব না। আমি এই অবস্থান থেকে অনেক দূরে। আমি শুধু একটি কথা বলবো, আমাদের শ্রদ্ধেয় আলতাফ হোসেন সাহেব আজকে বলেছেন যে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি নাই। আসলে প্রধান অতিথি আছে, আমরা যদি উপলব্ধি করি, ইলিয়াস টেকনিক্যালি প্রধান অতিথিটা ঘোষণা করে নাই। আজকের প্রধান অতিথি হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের পরিবার, যারা আহত হয়েছে তাদের পরিবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি মনে করি তারাই আজকের আমাদের প্রধান অতিথি। আমি গর্ব অনুভব করি এনটিভি নিয়ে যে এই আন্দোলনে আবু সাঈদের এই ছবিটা আমাদের সাংবাদিক ধারণ করেছিল এবং এই ছবির মাধ্যমে সারা বাংলাদেশে যে আন্দোলন হচ্ছিল সেটা বিস্ফোরণ সৃষ্টি করেছিল। আমি সেই সাংবাদিক সহ যারা এই আন্দোলনে শরীক হয়েছেন সবাই প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আগামী দিনে আমি আশা করব যেভাবে এই দেশের জন্য দরকার, দেশের উন্নয়নের জন্য দরকার, দেশের জনগণের জন্য দরকার, আমাদের জাতীয় নেতৃবর্গ সেই ঐক্যর দিকে যাবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি।
আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই শুভ দিনে, বাংলা এডিশনের এই শুভ জন্মদিনে আমিও মিডিয়ার লোক, আশা করছি এই মিডিয়া দেশ এবং জনগণের জন্য, জনগণের কথা বলবে, জনগণের জন্য, দেশের জন্য উন্নয়নের কাজ করবে। আমি তাদের পাশে থাকবো সে আশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলা এডিশনের আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত সুধীমণ্ডলী, এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, ইলিয়াস হোসেন, সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলা এডিশন এটা হচ্ছে অনেক পরবর্তী একটা এডিশন। তার আগে ইলিয়াস হোসেন এবং তার অনন্য সাংবাদিকতার একটা ল্যান্ডমার্ক, একটা তার ছাপ সে রেখেছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের। যে দীর্ঘ সময় যে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক আন্দোলন, পরবর্তীতে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন, এই দীর্ঘ সময়ে সাংবাদিকতার মধ্যে আমরা অনেক পরিবর্তন দেখেছি। অনেক সাংবাদিক স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছেন, অনেকে ভয়ে নতজানু সাংবাদিকতা করেছেন, অনেকে দুই কুল রাখার চেষ্টা করেছেন। কিন্তু যারা অনবদ্য, অনন্য সাহসিকতার সাথে যেই কজন সাংবাদিক দাঁড়িয়েছেন, তার মধ্যে ইলিয়াস হোসেন আমাদের বিদেশ থেকে, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, নিউ ইয়র্ক থেকে, তারা কয়জন যে সাহসের সাথে সমস্ত জাতিকে উজ্জীবিত করেছে, তাদের মধ্যে ইলিয়াস হোসেন অন্যতম। আমি আনন্দিত বাংলাদেশের সংবাদ মিডিয়া যখন একটা ক্রস রোডে আছে, কোন দিকে যাবে বাংলাদেশের মিডিয়া আগামী দিনে, মিডিয়ার ডিরেকশনটা কি হবে, একটি নতুন বাংলাদেশে, একটি গণতান্ত্রিক বাংলাদেশে প্রত্যাশিত জনগণের মিডিয়া কি হতে পারে, সকলের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। এখনো কিন্তু মিডিয়ায় যে অনেকে বক্তৃতায় বক্তব্যে বলেছেন, এখনো কিন্তু মিডিয়ার সেই গত 15, 16, 17 বছরের যে ছাপ, মিডিয়ার উপর যে চাপ, সেটা সম্পূর্ণভাবে চলে গেছে সেটা বলা যাবে না। গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত মিলিয়ে চলতে হয়, রাজনীতিবিদ মিডিয়া হাতে হাত মিলিয়ে চলতে হয়। এবং সবার আগে বাংলাদেশ, এই যে কথাগুলো আজকে অনেকে বলেছেন, যে এই কতগুলো জাতীয় এজেন্ডা সব কিছুর ঊর্ধ্বে রেখে মিডিয়ার ভূমিকা কি হতে পারে আগামী দিন, এটাও মানুষের মনে একটা প্রশ্ন আছে। তো আমি এই সময়ে বাংলা এডিশনের আগমনকে আমি মনে করি, ইংরেজিতে যেটা বলা হয় ব্রেথ অফ ফ্রেশ এয়ার, একটা সুবাতাস বওয়ার মতো হবে আমি আশা করি। কারণ পিনাকি ভট্টাচার্য, আমাদের ইলিয়াস এবং কনক সরোয়ার, তারা একটা, যেটা পিনাকি ভট্টাচার্য বলে গেছেন সঠিকভাবে, কিছু জায়গায় যে একটা ঐক্যের একটি মার্ক রেখেছেন। তো যে জায়গাগুলোতে ঐক্য করা যায় সেখানে ঐক্য করতে অসুবিধাটা কোথায়? আমরা তো ঐক্যবদ্ধ হতে পারি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ব্যাপারে।
ঐক্যবদ্ধ হতে তো কোনো জাতির পক্ষে তো এটাই কামনা, এর বাইরে তো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। যে বাংলাদেশের সম্পর্ক অন্য রাষ্ট্রের সাথে ভিত্তি হতে হবে তিনটা। একটা হচ্ছে পরস্পর সম্মান বোধ, দ্বিতীয়টা হচ্ছে পরস্পরের স্বার্থ রক্ষার্থে, তৃতীয়টা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা চলবে না। এই তিনটা ভিত্তির উপরে আমাদের প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। এই জায়গা তো অনৈক্যের কিছু নাই, কারণ এইটার ভিত্তিতে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই জায়গায় অনৈক্য হবে কেন? গণতন্ত্রের বেলায় অনৈক্য হবে কেন? বাংলাদেশের নাগরিকের মালিকানা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে অনৈক্য হবে কেন? আমরা তো গত 15-16 বছর যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং বাংলাদেশের মানুষ তার দেশ কিভাবে চলবে সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ দেবে। এই কাজটা কিন্তু আর কেউ করার সুযোগ নাই। আমরা যত কথাই বলি, এই জায়গাটা কোনো ব্যতিক্রম হওয়ার সুযোগ নাই। দিনের শেষে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আমাদের ম্যান্ডেটটা নিয়ে যাওয়া, জনগণের ম্যান্ডেট নিয়ে একটি নির্বাচিত সংসদে আসা, যার মাধ্যমে একটি সরকার গঠন হবে। এই জায়গায় তো অনৈক্যের কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। এই জায়গাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি জায়গায় আজকে যে প্রশ্নটি জেগেছে বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশে যদি রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে না পারি, শত সংস্কার করেও বাংলাদেশকে পরিবর্তন করা যাবে না। সেই